অনেক নেতা এবং এমপি তা উপস্থিত থাকতেন তারা ওইখানে। তারা এসে কানে কানে ফিস ফিস করতেন। ওই ফিস ফিসের জায়গাতে আমরা যেতে পারতাম না। শুনতাম এই ফিস ফিস নাকি বাণিজ্যিক, কোন রাজনৈতিক ফিস ফিস ছিল না এগুলো। তো এই ধরনের প্র্যাকটিস চলছে বলেই তো আজকে আওয়ামী লীগের মতো একটা ঐতিহাসিক রাজনৈতিক দল, যেই দল বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্বে মুখ্যম ভূমিকা পালন করছে, সেই রাজনৈতিক দলের অস্তিত্ব আজ সাংঘাতিকভাবে খুঁজেই পাওয়া যাচ্ছে না। 15 বছরে আওয়ামী লীগ করে অনেক লোক বড় লোক না, মানে পাহাড় প্রমাণ হিমালয় সম অর্থ উপার্জন করেছে, তাদেরকে আমি বড় লোক বলি না। তাদের মধ্যে বনিদীপনা নাই। তারা আসছে অত্যন্ত লুটপাট করতে, এবং লুটপাট করতে গিয়ে আওয়ামী লীগেরই লুটপাট করে ফেলেছে। হাবিব ভাই তো কমপ্লিটলি পলিটিক্স করে। এই ধরনের লোক দলকে নমিনেশন দিবেন, মন্ত্রী করবেন, দেশ ভালো চলবে। ব্যবসায়ীদের মন্ত্রী করবেন, আপনি ব্যবসায়ীদের মন্ত্রী করলে মন্ত্রিত্বের পাওয়ার দিয়ে ব্যাংক ইনস্টিটিউশনস গুলা 1000 কোটি টাকা আবার লোন নিবে, 1 টাকাও ফেরত দিবে না। আবার যেই লাউ সেই কদু, যত দিবেন তত মধু। আসলে তো আওয়ামী লীগের যারা সীমান্ত অতিক্রম করে চলে গেছেন, তারা, আমি স্পষ্ট করেই বলি, তারা বাকি জীবন যদি খুব আরাম আয়েসেও কাটিয়ে দেন, তাদের কোনো অর্থের অভাব হবে না, থাকা খাওয়ার তো সমস্যার প্রশ্নে ওঠে না। এখন আওয়ামী লীগ করেছে যারা, এবং যারা বঞ্চিত ছিল আওয়ামী লীগে, ধরেন আজকে 15-20 বছর যাবৎ খুবই বঞ্চিত, তাদের সেরকম শক্ত পদ পদবিও ছিল না, তাদের আর্থিক সুযোগ সুবিধাও ছিল না, আবার অনেকে আদর্শের রাজনীতিটাই করেছে। তারা অনেকেই বঙ্গবন্ধুকে ভালোবেসে আওয়ামী লীগ করেছে, অনেকেই করেছে, এই কথা সত্যি। হাবিব ভাই এসছেন, আমি আবারও বলি, আওয়ামী লীগের একটা বড় অংশ যারা, আমি বলবো, যারা বঙ্গবন্ধুকে ভালোবেসে আওয়ামী লীগ করেছেন, যারা বঙ্গবন্ধুকে ভালোবেসে আওয়ামী লীগ করেছেন, বিগত 15-16 বছরে আওয়ামী লীগে তাদের অবস্থান অত্যন্ত নাজুক ছিল। এবং তাদের অনেকে এমন ছিল, তারা ভাড়া বাড়িতে থেকেছে, তাদের একটা ফ্ল্যাটও ছিল না, তারা রিক্সায় চড়েছে, তারা ভ্যানে গেছে, তারা বাসে চড়ে, হ্যাঁ, এক জায়গা থেকে অন্য জায়গায় নগরীতে তারা তাদের কাজ করেছে, এই মহানগরীতে। আর আমি ব্যক্তিগতভাবে বলি, আমি বিগত 15 বছরে কিছু লোক দেখেছি সত্যিকার অর্থেই আওয়ামী লীগের পার্টি অফিসে, তারা কখন আওয়ামী লীগ করলো সেটা আমি জানি না, আমি তাদেরকে চিনতাম না। আমি মাঝে মাঝে মধ্যে এই মন্তব্য করেছি, করার ফলে একজন আওয়ামী লীগের একজন দায়িত্বশীল ব্যক্তি আমাকে পছন্দ করেন, উনি ডেকে নিয়ে বললেন যে তুমি যে এই কথাগুলো বলো, তুমি কিন্তু বিপদ ডেকে নিয়ে আসছো। যেমন আমি কাদের বিরুদ্ধে কথা বলতাম, যে আমি তো এই লোকগুলোকে চিনি না, তারা কখনো আওয়ামী লীগ করেছে। এই শ্রেণীর লোকগুলো সকালবেলা উঠেই সিটি কর্পোরেশনে চলে যেত, এবং সিটি কর্পোরেশনের বিল্ডিং এর বারান্দায় তারা ফ্রিকুয়েন্টলি মুভ করতেন। শুধু তাই নয়, এই 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 সিটি কর্পোরেশনের এই রুমে সেই রুমে ঢু দিয়ে আবার দুপুরের লাঞ্চও তারা লাক্সারিয়াস হোটেলেই করতেন। করার ফলে আবার সিটি কর্পোরেশনে যেত, সন্ধ্যার আগে আগে তারা সিটি কর্পোরেশন বিল্ডিং থেকে এসে পার্টি অফিসে এসে অনেক নেতা এবং এমপি তা উপস্থিত থাকতেন তারা ওইখানে। তারা এসে কানে কানে ফিস ফিস করতেন। ওই ফিস ফিসের জায়গাতে আমরা যেতে পারতাম না। শুনতাম এই ফিস ফিস নাকি বাণিজ্যিক, কোন রাজনৈতিক ফিস ফিস ছিল না এগুলো। তো এই ধরনের প্র্যাকটিস চলছে বলেই তো আজকে আওয়ামী লীগের মতো একটা ঐতিহাসিক রাজনৈতিক দল, যেই দল বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্বে মুখ্যম ভূমিকা পালন করছে, সেই রাজনৈতিক দলের অস্তিত্ব আজ সাংঘাতিকভাবে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সুতরাং যারা আপনার কি বলে, আপনার সীমান্ত অতিক্রম করে চলে গেছেন, তাদেরকে দেখেন, তারা অনেক অর্থবিত্তের মালিক, টাকা পয়সার মালিক। তাদের অনেকেরই ওই বেগমপাড়া বলে একটা কথা প্রচলিত আছে না, যেটা খুবই বাজওয়ার্ড, মানে বেগমপাড়া has become a buzzword exactly to be gossiped and discussed in many ways in diverse levels of diverse people. তো এটা তো সত্যি। তো তাদের অনেকেই বেগমপাড়া তৈরি করে রেখেছেন, তাদের অনেকেই দিল্লিতেও আছেন, যারা রাজনীতি কি করবেন এই ডিজাইন করতেছেন, আর অনেকেই তারা পশ্চিমা বিশ্বের ভালো ভালো দেশে চলে গেছেন।
আর এইখানে যারা পড়ে আছেন তারা সীমান্ত অতিক্রম করে গিয়ে 10 দিনও হোটেলে থাকার টাকা তাদের নাই। তো তারা তো এবং তাদেরকে তারা, তো সুযোগ দেওয়া হ্যাঁ হয়েছে, তাদের, আমি একটা কথা বলি, তারা তেমন কোনো অন্যায়ের সাথে যুক্ত ছিল না। তো তাদের তো তাদের সুযোগ দেওয়া বিরুদ্ধে হচ্ছে রাজনীতিতে ফেরার। যে তাদের কোনো অর্থনৈতিক কেলেঙ্কারিও, তারা অর্থনৈতিক দুর্নীতিও করে নাই, ক্ষমতার অপব্যবহারও করে নাই, খুন খারাপির সাথেও যুক্ত ছিল না। তারা খুবই নিরীহ এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোক, হয়তোবা কেউ মধ্যবিত্ত অথবা ইন্টেলেকচুয়াল শ্রেণীর লোক। তারা লেখাপড়া জানা মানুষ, এইগুলো এই ধরনের কাজে যায়নি, যেগুলো বললাম অর্থনৈতিক দুর্নীতি বলেন, আপনার পাওয়ার এবিউজ করা বলেন, বা খুন খারাপি, একজনের বিরুদ্ধে মামলা দেওয়া বলেন, এগুলোতে তারা জড়িত ছিল না। তো তাদেরকে সুযোগ দিলে তারা কে রাজনীতি করবে, কিভাবে করবে? নেতা কোথায়? একটা নেতৃত্ব তো লাগে। যেন আমি এখন দাঁড়াবো হাবিব ভাইয়ের পিছনে, হাবিব ভাই আমার নেতা, তো নেতা তো নাই। এখন শোনা একজন যায় তো নেতা তো থাকতে হবে। অনেকেই তৃণমূলের অনেকে এই দল সেই দলে চলে গেছে, যা এখন যদি হাবিব ভাই নেতা বা আমাদের ব্যারিস্টার সরোয়ার ভাই নেতা, উনি যদি নেতা না থাকে তাহলে কে, কোন কর্মী যাবে পলিটিক্স করতে বলুন তো? বাস্তবতা তো তাই। যারা আছে বাংলাদেশে তারা তো এখন না খায় মরতেছে, তাদের আয় রুজি নাই, তারা নিম্ন প্রান্তিক জনগোষ্ঠীর একটা বড় অংশ আওয়ামী লীগ করে। আওয়ামী লীগ তো বড় লোকদের পার্টি না, বড় লোক এবং এলিট গ্রুপ ছিল মুসলিম লীগ, ব্যারিস্টার, উকিল, তারপরে বিজনেসম্যান, বা হ্যাঁ তারপরে বিজনেস টাইকুনসরা যারা ছিলেন তারা মুসলিম লীগ করতেন। কিন্তু আওয়ামী লীগ যখন করা হলো, তারা আওয়ামী লীগ করছে নিম্ন মধ্যবিত্ত বা মার্জিনালাইজড পিপল, যারা প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে। তখন হোসেন শহীদ সরওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং পরবর্তী সময়ে বঙ্গবন্ধু এটাকে অনেক তার সুযোগ্য নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগের বিস্তৃতি ঘটিয়েছিলেন। আওয়ামী লীগ তো বড় লোকের দল না। হ্যাঁ, আওয়ামী লীগে বড় লোক হয়েছে, গত 15 বছরে আওয়ামী লীগ করে অনেক লোক বড় লোক না, মানে পাহাড় প্রমাণ হিমালয় সম অর্থ উপার্জন করেছে। তাদেরকে আমি বড় লোক বলি না, তাদের মধ্যে বনিদীপনা নাই। তারা আসছে অত্যন্ত লুটপাট করতে, এবং লুটপাট করতে গিয়ে আওয়ামী লীগেরই লুটপাট করে ফেলেছে। আওয়ামী লীগের মতো এত বড় একটা রাজনৈতিক দলকে একেবারে লুটপাট করে ফেলে, পার্টিটাকে লুটপাট করে ফেলেছে। আপনি দেখেন নাই আশিকুর রহমান সাহেবের ছেলে রাশেক কি বললো দুবাইয়ে? সে কিন্তু 5ই আগস্ট, তিনি কিন্তু 5ই আগস্টের আগেই গেছিলেন, ওনার মেয়ে নিয়ে বেড়াইতে গেলেন দুবাইয়ে। দুবাইয়ে গিয়ে 5ই আগস্টে ওনার দুইটা বাড়ি পুড়ে গেল। তাহলে এই অবস্থায় তো আর রাশিক রহমান আসতে পারেন না। আশিকুর রহমান সাহেব আওয়ামী লীগের প্রতিমন্ত্রী ছিলেন, উনি সিএসপি, আমাদের কুমিল্লার ডিসি ছিলেন, অত্যন্ত নাম করা ডিসি। আমরা ওনার নাম ছোটবেলায় শুনতাম, আশিকুর রহমান নামে একজন ডিসি আছে। তা আশিকুর রহমানের ছেলে রাশিক কি বলেছে আপনি কি জানেন? যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে টাঙ্গাইলে একজন রানিং এমপি কে জনসমক্ষে চর মারছিলেন। এটা হাবিব ভাই তো জানার কথা, হাবিব ভাই জেনেছেন, নিশ্চয়ই জানবেন। সংক্ষেপ করবেন আপনি বলেন, কোন এমপি যদি, আমি শেষ করে ফেলি, কোন আমার দলের কোন এমপি যদি কোনো বেফাস কথা বলেই ফেলে, তাইলে এটা কি তার জনসমক্ষে এটা না করে তার ডাক বাংলায় গিয়ে তার শাসানো যেত না? সেটা পাবলিকলি, সেও তো জনপ্রতিনিধি, তিনিও জনপ্রতিনিধি, যারা যিনি চর খেয়েছেন, যিনি চর খেয়েছেন তিনিও জনপ্রতিনিধি, এবং চরটা দিয়েছে জনসমক্ষে। তাইলে এই চর যে, এই যে থাপ্পড়টা, এটা কি মেসেজ বহন করে? এটা রাশিকও বলেছে তার সাক্ষাৎকারে। এই থাপ্পড়টা কি মেসেজ বহন করে? আমি জুলিয়াস সিজার, আমার সামনে কথা বলবি তো চোয়ালে কোনো দাঁত থাকবে না, এবং পাবলিকলি এমন ইনসাল্ট করব যে সারা জীবনে মাথা তুলে দাঁড়াতে পারবি না। তাইলে এই যদি হয়, হ্যাঁ, পিকেবল স্টেজের নেতাদের ভাবমূর্তি, তাইলে কি পাবে আওয়ামী লীগ? সাধারণ জনগণ, সাধারণ কর্মীদের কাছ থেকে গত 15 বছর আওয়ামী লীগ অনেক দূরে চলে গেছে। আমি যখন 90-এর গণ অভ্যুত্থানে আমরা যখন অংশগ্রহণ করি, হাবিব ভাই আমাদের নেতা ছিলেন, তো উনি আওয়ামী লীগে ছিলেন এবং অনেক বড় ভূমিকা পালন করেছেন। উনি বললেন না, এটা সত্যি কথা। অভ্যুত্থান, 90-এর অভ্যুত্থানে আমরা সরাসরি অংশগ্রহণ করেছি। হাবিব ভাই 70-এর নির্বাচনে অংশ নিয়েছে, 69-এর গণ অভ্যুত্থানে উনি অংশ নিয়েছে, মুক্তিযোদ্ধা ছিলেন। আমরা এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি, উনি আমাদের নেতৃত্ব দিয়েছেন। এর দেখেন, জিজ্ঞেস করেন উনি কি আমাদেরকে থাপ্পড় মারছে জনসমক্ষে? হ্যাঁ, বলেন আপনি। আমি তখন এমএ পড়ি, এমএ পরীক্ষা দিছি। এখন হাবিব ভাই যদি, উনার দলের লোকই তো আমি ছিলাম, একজন কর্মী, ছাত্রকর্মী, ছাত্রলীগের। তো উনি যদি সবার সামনে, আমি একটা ভুল করে ফেলেছি, উনি যদি সবার সামনে আমাকে ঠাটিয়ে 2 চর মারলেন, তাহলে আমার কি হতো? আমার তো ইউনিভার্সিটি ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়া
ছাড়া কোনো উপায় ছিল না। আমি পরের দিন মুখ দেখাবো কিভাবে? ঘটনাগুলো এরকম অনেক কিছু হয়েছে। এখানে কন্ট্রাক্টররা রাজনীতি করেছে। এখন কি আমি আর 30 সেকেন্ড সময় নিব। আপনি নমিনেশন কারে দিচ্ছেন? সংস্কার করছেন? সংস্কার কিছুই হবে না। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। বিএনপির প্রতি আজকে এই মধ্যরাতে আমি আবেদন জানাচ্ছি যেন বিএনপি যেন নমিনেশন ওই সকল ত্যাগী নেতাদের দেন যারা রাজনীতিটাই করেছেন, ব্যবসা করেননি। আপনি গত পার্লামেন্টে 86% লোক হলো ব্যবসায়ী, গার্মেন্টস এর নাহলে শিল্পপতি। তারা কোনোদিন কোনো রাজনীতি করেন নাই। তারা নমিনেশন ক্রয় করেছেন 150 কোটি 200 কোটি টাকা দিয়ে। আমি খুব খুশি হব যদি হাবিব ভাইকে নমিনেশন দিয়ে মন্ত্রী করে। আমি মন থেকে বলছি এটা, একেবারে আমার সোফায় বসে, কাঠের সোফায় বসে বলছি মন থেকে। রাজনীতিটা ছাড়া উনি, ওনার সাথে আমার ঝগড়া হয়েছে টক শোতে, রাজনীতিটা ছাড়া হাবিব ভাই আমার জানা মতো কিচ্ছু করেননি। একজন মানুষের যে টাকা না এটা বোঝা যায়। উনি আর আমি টকশো করে বাংলা টিভি থেকে উনি আর আমি মধ্যরাতে আসছিলাম একই গাড়িতে। হাবিব ভাই ওনার দুঃখের কথা বলছিলেন, আমিও বলছিলাম। একজন হাবিব ভাই আমি ওনার পাশে বসে আসছি। একজন মানুষের টাকার গরম থাকলে বোঝা যায়। উনাদের মতো লোকদের নমিনেশন দিবে ব্যারিস্টার আপনার সরোয়ার ভাইকে। উনি ব্যারিস্টারি করেন, লিঙ্কন সেন থেকে ব্যারিস্টারি পাস করছেন, পয়সা লাগছে তো, মা বাবার টাকা খরচ হয়েছে, উনারও টাকা খরচ হয়েছে, তো উনার তো বাঁচতে হবে, বাচ্চা কাচ্চা আছে তো, একটা পেশা লাগে। এছাড়া তো রাজনীতিটাই করেন। হাবিব ভাই তো কমপ্লিটলি পলিটিক্স করেন। এই ধরনের লোকদেরকে নমিনেশন দিবেন, মন্ত্রী করবেন, দেশ ভালো চলবে। ব্যবসায়ীদের মন্ত্রী করবেন, আপনি ব্যবসায়ীদের মন্ত্রী করলে মন্ত্রিত্বের পাওয়ার দিয়ে ব্যাংক ইনস্টিটিউশনস গুলা 1000 কোটি টাকা আবার লোন নিবে, 1 টাকাও ফেরত দিবে না। আবার যেই লাউ সেই কদু, যত দিবেন তত মধু। ধন্যবাদ।